নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যদি নিফটি ফিফটির কথা বলি, তো আজকের দিনে দেখতে পাচ্ছেন এই নিফটি ফিফটি একদম একটা নিউট্রাল পারফরমেন্স দেখিয়েছে। আজকের দিনে মাত্র এই 41 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। তবে দেখতে পাচ্ছেন একটা যে গুরুত্বপূর্ণ লেভেল বলেছিলাম এই 25,700, সেটাকে কিন্তু আজকের দিনেও ভাঙতে পারেনি। আজকের দিনের লো কত? আজকের দিনের লো এই 25,645 এবং আজকের হাই এই 25,068। তো এই 25,700 এই লেভেলের ওপরে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। তো এটাই কিন্তু মার্কেটের জন্য পজিটিভ ব্যাপার। এই 25,700 এর ওপরে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনি মার্কেটে পজিটিভ থাকতে পারেন। এরপরে যদি ইন্ডাইসিস গুলো দেখি, আজকে বেশিরভাগ ইন্ডাইসিস পজিটিভই বন্ধ হয়েছে। নিফটি ফিফটি এটা 0.16% বেড়েছে। নেক্সট 50 এটা প্রায় 1%-এর কাছাকাছি বেড়েছে। নিফটি ব্যাংক এটা 0.56% বাড়লো। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.62% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট এটা 0.90% বেড়েছে। তারপরে 100, 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন এই 0.30%-এর কাছাকাছি থেকে 0.40%-এর কাছাকাছি পর্যন্ত বেড়েছে। তারপর মিড ক্যাপে ভালো একটা আজকে তেজি দেখা গেছে। মিড ক্যাপ 50 বেড়েছে 0.76%। মিড ক্যাপ 100 এটা 0.77% বেড়েছে। আর যদি স্মল ক্যাপের কথা বলি, তো এই স্মল ক্যাপ 100 এটা বেড়েছে 0.72% এবং এই স্মল ক্যাপ 50 এটা 1%-এর কাছাকাছি বেড়েছে। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইন্ডাইসিস আজকে পজিটিভে বন্ধ হয়েছে। এবং যদি আরেকটা জিনিস দেখি, এই ইন্ডিয়া ভিক্স এটা কিন্তু নিয়মিত ওপর দিকেই উঠছে। মানে মার্কেটে কিন্তু যে ভলিটিলিটি সেটা আস্তে আস্তে অনেকটাই বাড়ছে। মানে এরপরে মার্কেট কিন্তু অনেকটা করে ওঠাপড়া করতে পারে। এই ইন্ডিয়া ভিক্স এটা কিন্তু তারই সংকেত দিচ্ছে। এরপরে যদি ওভারঅল মার্কেটের কথা বলি, তো ওভারঅল মার্কেট ব্রেথও আজকে ভালো। এই 3,212 খানা স্টকের মধ্যে আজকে বেড়েছে 1,796 খানা স্টক এবং পড়া শেয়ারের সংখ্যা দেখতে পাচ্ছেন 1,313 খানা রয়েছে। আর অন্যদিকে সেক্টর গুলো কিরকম পারফরমেন্স দেখাচ্ছে, নিফটি অটো এটা 0.12% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.87% বাড়া। এফএমসিজি এটা 0.10% পড়েছে। নিফটি আইটি এটা পড়েছে 0.17%। তারপরে মিডিয়া এটা 0.17% বেড়েছে। মেটাল বেড়েছে 0.38%। ফার্মা এটা বাড়লো 1%-এর ওপরে। এবং পিএসইউ ব্যাংক এটা তো নিয়মিত ভালো পারফরমেন্সই দেখাচ্ছে, আজকের দিনেও 1.92% বেড়েছে। তারপরে যে প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে তাদের যে ইন্ডেক্স সেটা 0.35% বেড়েছে এবং নিফটি ডিএলটি এটা 2.23% বেড়ে বন্ধ হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটা 0.047% বেড়েছে। আর যদি বিএসসির মধ্যে দেখি, মানে এই বিএসসি সেন্সেক্স, তো এখানে দেখতে পাচ্ছেন 16 খানা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে এবং বাকি 14 খানা শেয়ার নেগেটিভে বন্ধ হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে নিফটি ব্যাংক এটা 0.56% বেড়েছে। এরপরে যদি কিছু শেয়ারের ব্যাপারে কিছু নিউজ বলি, তো ভোডাফোন আইডিয়া এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 9.74% বেড়েছে। তো যদি কথা বলি এর পেছনে মোট দুখানা খবর রয়েছে। তো চলুন এক এক করে কভার করা যাক। তবে প্রথমেই বলে রাখি, এই যে প্রথম খবরটা কভার করছি এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে। তো দেখতে পাচ্ছেন এই টিলম্যান গ্লোবাল হোল্ডিং এই নামে একটা বড় ইনভেস্টর এই কোম্পানিতে প্রায় 4 থেকে 6 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্টের কথা কিন্তু বলছে। তো যার মাধ্যমে কি করবে, এই ভোডাফোন আইডিয়ার কন্ট্রোলিং স্টেক কিন্তু তারা কিনে নেবে। তো যদি কথা বলি, এই যে টিলম্যান গ্লোবাল হোল্ডিং এটা নিউ ইয়র্ক বেসড একটা প্রাইভেট ইকুইটি ফার্ম। তো রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে, তার এই 4 বিলিয়ন ডলার থেকে 6 বিলিয়ন ডলার পর্যন্ত এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। আর যদি ইন্ডিয়ান রুপিতে বলি, তাহলে 35,000 কোটি থেকে 52,800 কোটি পর্যন্ত ইনভেস্টমেন্টের কথা কিন্তু বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনেই এই ইকোনমিক টাইমস এর তরফ থেকে এই যে রিপোর্টটা সেটা কিন্তু সামনে এসেছে। আর এরপরে কোম্পানির কাছেও এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। তো কোম্পানি কি বলছে চলুন সেটাও দেখে নি। তো কোম্পানি এটাই বলছে তারা বিভিন্ন উপায়ে এই যে ফান্ডস রয়েছে সেটা কালেক্ট করার চেষ্টা করছে। তবে কোম্পানি এটাও বলেছে বর্তমানে এমন কোনো খবর নেই যেটাই এক্সচেঞ্জ গুলোকে জানাতে হবে। কোম্পানি এটাও বলেছে যদি পরবর্তীকালে সেরকম কোনো গুরুত্বপূর্ণ খবর সামনে আসে সেটা কিন্তু এই স্টক এক্সচেঞ্জ গুলোকে জানিয়ে দেওয়া হবে। মানে কোম্পানি কিন্তু এই যে ব্যাপারটা সেটাকে একেবারে নাকচও করছে না বা কোনো কিছু প্রকাশও করছে না। দেখুন এই ধরনের যে রিপোর্ট গুলো সামনে আসে সেইগুলো কিন্তু 99% সত্যি হয়ে থাকে। ভেতরে ভেতরে দেখুন এই যে ইনভেস্টমেন্টের অঙ্ক রয়েছে, তার সঙ্গে সঙ্গে শেয়ারের পার্সেন্টেজ এইগুলো নিয়ে নেগোসিয়েশন চলে। তো যখন সেই নেগোসিয়েশন ফাইনাল পর্যায়ে চলে আসে, মানে সেই ডিল কমপ্লিট হয়, তখনই কিন্তু কোম্পানিগুলো এই স্টক এক্সচেঞ্জকে জানায়। এবং ধরুন কোনো কারণে এই যে ডিল সেটা ক্যান্সেল হয়ে গেল, তো সেই যে রিপোর্টটা সেটা কিন্তু চাপা পড়ে যায়। তো এরকমই ব্যাপার কিন্তু শেয়ার মার্কেটে হয়ে থাকে। তো এই কারণেই দেখবেন রিপোর্ট আসার পরেই স্টকে কিন্তু অ্যাকশন দেখা যায়। মার্কেট কিন্তু এই নিউজের জন্য, মানে কবে অফিসিয়াল নিউজ আসবে তার জন্য ওয়েট করে না। তো এটা একটা খবর ছিল। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা খবর সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন ভোডাফোন আইডিয়া গেটস হিউজ ব্রেদার অ্যাজ এসসি পারমিটস ফুল রিঅ্যাসেসমেন্ট অফ এজিআর ডিউ আপ টু ফাইন্যান্সিয়াল ইয়ার 17। তো এর আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা রায় এসেছিল যাতে
এই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলছে বা সেন্ট্রালকে বলছে এই ভোডাফোন আইডিয়ার উপর যে এজিআর ডিউ রয়েছে সেই ব্যাপারে আরেকবার বিবেচনা করতে। তখন কিন্তু এটা ক্লিয়ার ছিল না যে ভোডাফোন আইডিয়ার রিসেন্ট যে এজিআর ডিমান্ড এই 9,450 কোটি যেটাই ভোডাফোন আইডিয়ার কাছে পাঠানো হয়েছে সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নাকি সম্পূর্ণ যে এজিআর ডিউ রয়েছে সেই ব্যাপারে নির্দেশ দিয়েছে। কারণ দেখুন ভোডাফোন আইডিয়ার যে ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু বলছে যে গভর্নমেন্ট এই যে এজিআর ডিউ রয়েছে সেখানে ক্যালকুলেট করতে কিছু ভুল করেছে এবং যদি গভর্নমেন্ট ঠিক করে ক্যালকুলেট করে তাহলে এই যে এজিআর সেটা অনেকটাই কমে যাবে। তো এই ব্যাপারেই বারবার সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের কাছেও যাচ্ছে। তো এই সুপ্রিম কোর্ট এটাই বলছে গভর্নমেন্ট চাইলে এই দুটো ব্যাপারে কিন্তু কনসিডার করতে পারে, মানে গভর্নমেন্ট চাইলে শুধুমাত্র এই যে 9,450 কোটি টাকার এজিআর ডিউ রয়েছে এই ব্যাপারেও বিবেচনা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে পুরো যে এজিআর ডিউটা রয়েছে প্রায় 90,000 কোটি টাকার কাছাকাছি সেই ব্যাপারেও গভর্নমেন্ট বিবেচনা করতে পারে। মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো বাধা কিন্তু নেই যদি গভর্নমেন্ট এর পুরোপুরি এজিআর ডিউ এর উপরে কোনো রকম জিনিস চিন্তা ভাবনা করে। তো এই খবরেই দেখতে পাচ্ছেন আজকের দিনে স্টক একটা ভালো র্যালি দেখা গেছে। এরপরে কথা বলবো এই টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড। তো কোম্পানির শেয়ারটা আজকের দিনে 1.69% বেড়েছে। তো এবারে অটো কোম্পানিগুলোর যে সেলস সেগুলো একেবারেই আকাশছোঁয়া হয়েছে এই ফেস্টিভ সিজনের জন্য এবং তার সঙ্গে সঙ্গে জিএসটি রেট কমার ফলে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি দেখেন আজকের দিনে একটা রিপোর্ট সামনে আসছে এই টাটা গ্রুপ তাদের একটা পুরনো এসইউভি রয়েছে এই যে সিয়েরা সেটা আবার মার্কেটে নতুন করে লঞ্চ করতে পারে। তো এই নভেম্বর 25 তারিখে এটা কিন্তু মার্কেটে লঞ্চ হতে পারে। তো যদি দেখেন আগেই টাটা গ্রুপের এই যে সিয়েরা এই মডেলটা বাজারে ছিল, তো এই মডেলটাকেই আবার নতুন করে সাজিয়ে বাজারে নিয়ে আসার কথা চলছে এবং মডেলটার যে লুক সেটা কিন্তু এরকম হতে পারে। তো এটাও একটা এই কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার। এর পরের কোম্পানি জেন টেকনোলজিস লিমিটেড। তো এর আগের দিনের ভিডিওতে কভার করেছিলাম এই কোম্পানিটা এই ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে অ্যান্টিড্রোন যে সিস্টেম রয়েছে সেটাকে আপগ্রেড করার জন্য এই 289 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো এই খবরে স্টকটাতে আজকে একটা ভালো আপ মোমেন্টাম দেখা গেছে। এরপরে একটি কোম্পানি এই নলেজ মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। তো স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 11.45% বেড়ে বন্ধ হয়েছে। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এই যে ড্রেজিং সার্ভিস সেটা প্রোভাইড করে থাকে। তো এই ড্রেজিং সার্ভিস মানে কি এই যে বিভিন্ন ডক রয়েছে বিভিন্ন যে পোর্ট রয়েছে সেখানে তো জাহাজ এসে থামে, তো সেই জায়গাগুলোতে কি হয় সমুদ্রের যে গভীরতা সেটা মেনটেন করতে হয়। তো সেই জায়গাগুলোতে অনেক সময় পলি বালি এইগুলো এসে জমে যায়, তো যেইগুলো জমে গেলে জাহাজ এসে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেইখানে সেই যে পলি বালি যেগুলো জমে যায় সেইগুলোকে পরিষ্কার করার যে কাজ সেটাকে এই ড্রেজিং সার্ভিস বলে। তো কোম্পানি এটা প্রোভাইড করে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কিছু মেরিন ক্রাফট নিজেদের আছে এবং সেইগুলোকে অপারেটও করে। তার সঙ্গে সঙ্গে এই রিপেয়ারিং মেনটেনিং এবং রিফিটিং এর কাজও করে থাকে। তো এই কোম্পানির জন্য কি খবর সামনে আসছে যে আজকে স্টকটা প্রায় 14% এর কাছে বাড়লো। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 1560 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো কাদের কাদের থেকে পেয়েছে দেখতে পাচ্ছেন এই মুম্বাই পোর্ট অথরিটি, তার সঙ্গে সঙ্গে এই চিদাম্বরানার পোর্ট অথরিটি, তারপরে এই মহারাষ্ট্র মেরিনটাইম বোর্ড, এদের থেকে এই অর্ডার পেয়েছে। তো অর্ডার ভ্যালু কত 1560 কোটি টাকা আর কোম্পানির মার্কেট ক্যাপ কত এই 3290 কোটি টাকা। মানে যতটা মার্কেট ক্যাপ তার প্রায় হাফ অর্ডার এই কোম্পানি পেয়েছে কিন্তু। তো এত বড় অর্ডারের কারণে স্টকে কিন্তু এত ভালো জাম দেখা গেছে। এর পরের কোম্পানি শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড। তো যদি দেখেন কোম্পানির কোয়ার্টার টু এর রেজাল্ট বেরিয়েছিল এই যে প্রফিট সেটা 12% বেড়েছে এবং মার্কেটের যে অনুমান ছিল সেটার থেকে রেজাল্ট ভালো এবং তার সঙ্গে সঙ্গে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির রেভিনিউ আগের বছর সেম কোয়ার্টার ছিল 2075 কোটি, সেটা থেকে বের হয়েছে 2315 কোটি আর মার্কেটের অনুমান কত ছিল 2216 কোটি। তো অনুমানের থেকে রেজাল্ট ভালো। তারপরে যে নেট ইন্টারেস্ট ইনকাম এটা ইয়ার অন ইয়ার 10% বেড়ে যেটা এসেছে 6026 কোটি, সেটার আগের তুলনায় বেশি। এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 5464 কোটি এবং যদি অনুমানের কথা বলি তো এটা অনুমানের কাছাকাছি এসেছে। এবং এরই সঙ্গে সঙ্গে যদি দেখেন একটা বড় ইনভেস্টর এই যে এমইউএফজি তারাই কোম্পানির 20% স্টেক কেনার ব্যাপারেও আলোচনা করতে চলেছে। তো এই যে শ্রীরাম ফাইন্যান্স এই কোম্পানিটা কি কাজ করে থাকে, এই কোম্পানিটা ফাইন্যান্সিং এর কাজ করে থাকে এবং বড় বড় যে ভেহিকেল হয় সেগুলোর ব্যাপারে কিন্তু বেশি ফাইন্যান্স প্রোভাইড করে। তো এরকম খবর সামনে আসছে এই এমইউএফজি তারাই কোম্পানিতে প্রায় 3 থেকে 4 বিলিয়ন ডলার ইনভেস্ট করতে পারে। তো এটা একটা জাপানের বড় ইনভেস্টমেন্ট কোম্পানি। তো দেখতে পাচ্ছেন কিছু সোর্সের মাধ্যমে এই রিপোর্ট সামনে আসছে। তো সেই সোর্স কি বলছে এ ডিল অ্যানাউন্সমেন্ট ইজ লাইকলি সুন, মানে খুব তাড়াতাড়ি এই ধরনের কোনো ডিল কিন্তু আসতে পারে। এরপরের কোম্পানি এনসিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো স্টকটা আজকে 1.41% বেড়েছে এবং এই জাম দেখতে পাচ্ছেন একটা সাডেন জাম কিন্তু দেখিয়েছে। তো এই কোম্পানিটা একটা নতুন এই সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট ওপেন করেছে। তো যদি কথা বলি এর আগে কোম্পানির এই ক্যাপাসিটি ছিল 3.30 এমটিপিএ, তো সেইখান থেকে এই যে ক্যাপাসিটি সেটা বাড়ানো হয়েছে 0.66 এমটিপিএ এবং বর্তমানে কোম্পানির এই যে ক্যাপাসিটি সেটা বেড়ে দাঁড়ালো এই 4 এমটিপিএ। এই যে এমটিপিএ এর মানে হচ্ছে মিলিয়ন টন পার অ্যানাম। এরপরের কোম্পানি টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড। তো 2.62% বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানির রেজাল্ট সামনে এসেছে এই সেলস এটা ইয়ার অন ইয়ার 18% বেড়েছে 4212 কোটি থেকে বেড়ে 4966 কোটি। এবিটা এটা
626 কোটি থেকে বেড়ে 672 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এই নেট প্রফিট এটাই 367 কোটি থেকে বেড়েছে 407 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি এসেছে। এর পরের কোম্পানি অম্বুজা সিমেন্টস লিমিটেড। তো এই স্টকটা আজকের দিনে 2.36% বেড়েছে। তো কোম্পানির যে নেট প্রফিট সেটা 268% ইয়ার অন ইয়ার বেড়েছে। তো দেখতে পাচ্ছেন বের হয়েছে 1766 কোটি, এবং কোম্পানির যে রেভিনিউ বা ব্যবসা সেটা বেড়েছে 25%। কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে এই 479 কোটি প্রফিট পোস্ট করেছিল, তো বর্তমানে এটা পোস্ট করেছে 1766 কোটি। এবং যদি রেভিনিউ এর কথা বলি, এটাই 7305 কোটি থেকে বেড়ে হয়েছে 9130 কোটি। এরপরে জিই ভার্নোভা, এটা 1.93% বেড়েছে। যদি কোম্পানির রেজাল্ট দেখেন, এই সেলস ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই বেড়েছে। এই ইয়ারলি 39% বেড়েছে, 1108 কোটি থেকে বেড়ে হয়েছে 1538 কোটি। এবিটা 205 কোটি থেকে বেড়ে 396 কোটি, এটাও কোয়ার্টারলি কিছু বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এটা তো ডবলের থেকে বেশি এসেছে, 145 কোটি থেকে বেড়েছে 299 কোটি, এটাও কোয়ার্টারলি কিছুটা ইমপ্রুভ হয়েছে। তো কোম্পানির রেজাল্ট ভালোর দিকেই বলতে পারেন। আর এরপরে একটি কোম্পানি এই ওয়াকহার্ট লিমিটেড। তো কোম্পানিটা মূলত ফার্মা সেক্টরে কাজ করে থাকে। যদি কোম্পানির রেজাল্ট দেখেন, এই যে নেট প্রফিটের দিক থেকে কোম্পানি কিন্তু আগের কোয়ার্টারেও লসে ছিল এবং আগের বছর সেম কোয়ার্টারেও লসে ছিল। তো দু জায়গা থেকেই কোম্পানি কিন্তু প্লাসে এসেছে। কোম্পানির এই সেলস ইয়ার অন ইয়ার কিন্তু কিছুটা ডাউন হয়েছে, এই 809 কোটি থেকে পড়ে হয়েছে 782 কোটি, কিন্তু কোয়ার্টারলি এটা বেশি রয়েছে। কিন্তু তারপরে কোম্পানি এই যে খরচা সেটা কিন্তু দারুণ ভাবে কমিয়েছে। তো দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি খরচা করেছিল প্রায় 700 কোটি, তো সেই খরচা প্রায় কিন্তু 100 কোটির কাছাকাছি কমিয়ে ফেলেছে। এই 604 কোটির খরচা করেছে। তো সেই কারণে এই যে অপারেটিং প্রফিট এটা ইয়ার অন ইয়ার বেড়ে গেছে, 110 কোটির অপারেটিং প্রফিট বেড়ে হয়েছে 178 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 72 কোটি। আর তারপরে নেট প্রফিট এটা তো দেখতেই পাচ্ছেন, এর আগের বছর সেম কোয়ার্টারে এই -16 কোটি লস করেছিল, আগের কোয়ার্টারে 108 কোটি লস করেছিল, এবং এই কোয়ার্টারে 82 কোটির প্রফিট পোস্ট করেছে। তো স্ট্রং রেজাল্ট বলতে পারেন। আর এরপরে চলুন দেখে নিই আজকের দিনে কিছু শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে এবং নেগেটিভে বন্ধ হয়েছে, মানে যেগুলো একটু বেশি ওঠাপড়া করেছে। তো ভোডাফোন আইডিয়া, এটা তো প্রথমেই আলোচনা করলাম কেন আজকে প্রায় 10% এর কাছাকাছি বেড়েছে। তারপরে গ্র্যাভিটা ইন্ডিয়া লিমিটেড, এটা 8.15% বেড়েছে। তো রেজাল্টের কারণে বেড়েছে। সেলস ইয়ার অন ইয়ার 12% বাড়া, 927 কোটি থেকে বেড়ে 1036 কোটি, এটা কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে। এবিটা এই 63.5 কোটি থেকে বেড়ে 102 কোটি, এটা কোয়ার্টারলি 1 কোটি বেড়েছে। আর যদি নেট প্রফিটের কথা বলি, তো এই 72 কোটির নেট প্রফিট বেড়েছে 96 কোটি, এটা কোয়ার্টারলি কিছু বেশি। তারপরে ব্যাংক অফ বরোদা লিমিটেড, এটা 4.67% বেড়েছে। তো যদি কোম্পানির রেভিনিউ দেখি, 31,902 কোটি থেকে বের হয়েছে 33,318 কোটি, এটা কোয়ার্টারলি কিছুটা বেড়েছে। তারপরে ফাইন্যান্সিং প্রফিট, এটা তো এর আগের বছর সেম কোয়ার্টারে লসে ছিল এবং আগের কোয়ার্টারে লসে ছিল, তো সেখান থেকে প্রফিট এসেছে এই 1579 কোটির এই ফাইন্যান্সিং প্রফিট দেখিয়েছে। আর যদি নেট প্রফিটের কথা বলি, তো কোম্পানি নেট প্রফিট পোস্ট করেছে 5,181 কোটি। যদি দেখেন এটা কিন্তু ইয়ারলি কিছুটা ডাউন, তবে কোয়ার্টারলি বেশি। এবং এরই সঙ্গে সঙ্গে যদি দেখি কোম্পানির এই যে এনপিএ, এটা কিন্তু ইমপ্রুভ হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে গ্রস এনপিএ রয়েছে, এটা এর আগে ছিল 2.28%, তো সেখান থেকে কমেছে 2.16%। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নেট এনপিএ, এটা 0.60% থেকে কমে হয়েছে 0.50%। মানে এই এনপিএ এর দিক থেকে কোম্পানি কিন্তু নিজেকে অনেকটা ইমপ্রুভ করেছে। তারপরে কতগুলো বেদান্ত লিমিটেড, এটা 3.88% বেড়েছে। তো কোম্পানির প্রফিট 13% বেড়ে হয়েছে 5,026 কোটি টাকা। এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু 16 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা ব্রোকার এই সিএলএসএ, তারা এই স্টকটাকে বাই টার্গেট দিয়েছে। তো বর্তমানে দাম চলছে এই 513 টাকার কাছাকাছি। তো এর টার্গেট প্রাইস কত দিয়েছে এই যে সিএলএসএ, এরাই কোম্পানি টার্গেট প্রাইস দিয়েছে 580 টাকা পার শেয়ার। আর এরপরে চলুন দেখে নিই কোন শেয়ার গুলো পড়েছে। তো এই নেটওয়ার্ক টেকনোলজিস ইন্ডিয়া, এটা 5.94% পড়েছে। তো যদি দেখেন এই 6 মাসে অনেকটাই বেড়েছে, আস্তে আস্তে কিছুটা প্রফিট বুকিং আসছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে বেড়েও যাচ্ছে। তারপরে জেনসার টেকনোলজি, এটা পড়েছে 5.36%। তো কোম্পানির যে রেজাল্ট সেটা ইনভেস্টরদের খুব একটা খুশি করতে পারেনি। নেট প্রফিট দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট রয়েছে 182 কোটি, এবং কোম্পানির রেভিনিউ এটা মাত্র 3% বেড়েছে। তারপরে অ্যাক্টাস ভ্যালু হাউসিং ফাইন্যান্স ইন্ডিয়া লিমিটেড, এটা আজকে 4.63% পড়লো। তো যদি দেখেন কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু আপাত দৃষ্টিতে ভালো মনে হবে। কোম্পানির রেজাল্ট দেখতে পাচ্ছেন সেলস ইয়ার অন ইয়ার 29% বেড়েছে, এটাও কোয়ার্টারলি বেশি। এবিটাই 353 কোটি থেকে বের হয়েছে 453 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবং নেট প্রফিট এটাই 182 কোটি থেকে বের হয়েছে 227 কোটি, আর কোয়ার্টারলিও এটা বেশি। তবে এটাই বারবার বলি, এই যে ফাইন্যান্স কোম্পানিগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক রয়েছে, তাদের কিন্তু শুধুমাত্র এই সেলস প্রফিট এইগুলো ম্যাটার করে না। তার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোর যে লোন বুকের গ্রোথ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্স কস্ট, তারপরে যে প্রভিশনিং গুলো রয়েছে, এইগুলো কিন্তু ম্যাটার করে। তো সেইগুলোর দিক থেকে এই কোম্পানির কিন্তু নাম্বার খারাপ। যদি কোম্পানির ইম্পেয়ারমেন্ট প্রভিশনের কথা বলি, মানে কোম্পানি মনে করছে সেই টাকা তাদের কাছে ফেরত আসবে না, সেটা কিন্তু প্রায় 114% বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি যে লোন দেয় সেটাকে তো বৃদ্ধি করতে হবে। তো কোম্পানির সেই যে লোনের গ্রোথ
সেটা বেড়েছে মাত্র 4.27%, যেখানে কোম্পানি টার্গেট রেখেছিল তাদের লোন দেওয়ার পরিমাণ প্রায় 28 থেকে 29% বাড়াবে। তারপরে প্রফিট বিফোর ট্যাক্সের যে গ্রোথ সেটা হয়েছে মাত্র 3.2%। এবং সব থেকে বড় ব্যাপার, কোম্পানি যে ফাইন্যান্স কস্ট মানে ফাইন্যান্স দেওয়ার যে কস্ট হয় না মানে খরচা হয়, সেটা 29% বেড়েছে। এবং উল্টো দিকে কোম্পানির যে ইন্টারেস্ট ইনকাম সেটা কিন্তু বেড়েছে মাত্র 16.7%। তো এসব কারণে কোম্পানির এই যে রেজাল্ট, এই সেলস নেট প্রফিট এগুলো ভালো এলেও প্রায় 4%-এর কাছাকাছি পড়েছে। এরপরে কোম্পানি জেকে সিমেন্টস ইন্ডিয়া লিমিটেড, এটা আজকে 5%-এর কাছাকাছি পড়লো। তো কোম্পানির এই নেট প্রফিট যদি দেখেন, এটা কিন্তু 30% বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে রেভিনিউ সেটাও বেড়েছে। কোম্পানির এই প্রফিট এটাই 125.83 কোটি থেকে বের হয়েছে 107.53 কোটি। এবং যদি রেভিনিউর কথা বলি, 2560 কোটি থেকে বের হলো 3019 কোটি। তবুও কোম্পানি পড়লো কেন? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে রেজাল্ট সামনে এসেছে সেটা কিন্তু অনেক বড় বড় ইনভেস্টরকে খুশি করতে পারেনি। দেখতে পাচ্ছেন এত ভালো নাম্বারের পরেও এই যে সিটির এই যে ব্রোকারটা রয়েছে তারা এই কোম্পানির যে টার্গেট প্রাইস সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। বর্তমানে দাম চলছে দেখতে পাচ্ছেন এই 5,900 কাছাকাছি। তো এই যে সিটি নামে ব্রোকারটা রয়েছে তারা আগে টার্গেট প্রাইস দিয়েছিল 7,600 টাকা, মানে মনে করছিল 7,600 পর্যন্ত যেতে পারে। কিন্তু এখন এই যে টার্গেট প্রাইস সেটা কিছুটা কমিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখন কমিয়ে করেছে 7,275। তো যদি দেখেন বর্তমান লেভেল থেকে তো এটা অনেক উপরে, কিন্তু আগের দেওয়া যে টার্গেট প্রাইস সেখান থেকে কিন্তু এই যে টার্গেট সেটা অনেকটাই কমিয়েছে। তো এই ব্রোকারটা মনে করছিল যতটা পরিমাণে কোম্পানির খরচা হবে তার থেকে কিন্তু কোম্পানি খরচা বেশি করে ফেলেছে। এরপরে যদি কথা বলি, এই অনিল আম্বানির যে রিলায়েন্স গ্রুপের কোম্পানি রয়েছে, এই রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এটা 5%-এর কাছাকাছি পড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে রিলায়েন্স পাওয়ার এটা পড়েছে 5.23%। তো কি কারণে এই অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের কোম্পানিগুলো এতটা পড়ে গেল? তো দেখতে পাচ্ছেন এই যে ইডি, তারা এই এডিএজি গ্রুপের যে চেয়ারম্যান মানে অনিল আম্বানি, তার যে বিভিন্ন অ্যাসেট রয়েছে সেখানে কিন্তু এর রেট চালিয়েছে। তো এই কারণেই স্টকগুলো 5%-এর কাছাকাছি পড়েছে। তারপরে ব্লু ডার্ট এক্সপ্রেসেস এটা পড়লো 3.15%। তো যদি দেখেন এই রেজাল্টের আগে স্টকটা অনেকটা বেড়ে গিয়েছিল এবং কোম্পানির রেজাল্ট পেশ করার পরে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামছে, মানে প্রফিট বুকিং হচ্ছে বলতে পারেন। এবং আদানি গ্রিন এনার্জি এটাও সেম জিনিস, এই স্টকটাও অনেকটা বেড়েছিল, তো সেখান থেকে প্রফিট বুকিং হচ্ছে। তারপরে কিছু কোম্পানি সিরমা এসজিএস, এই গ্লোবাল হেলথ বা মেদান্ত, এবং তার সঙ্গে সঙ্গে ওলেক্ট্রা গ্রিনটেক রয়েছে, আইডিবিআই ব্যাংক, সুইগি, 197 কমিউনিকেশন বা পেটিএম, এই স্টকগুলো 2 থেকে 2.5%-এর কাছাকাছি পড়েছে। আর এরপরে যদি কোয়ার্টার টু রেজাল্টের ব্যাপারে কথা বলি, তো আজকের দিনে কিছু বড় বড় কোম্পানির নাম রয়েছে যারা তাদের কোয়ার্টার টু এর রেজাল্ট পেশ করবে। যেমন দেখতে পাচ্ছেন এই ভারতী এয়ারটেল রয়েছে, তারপরে টাটা গ্রুপের এই জুয়েলারি সেগমেন্টে কাজ করা কোম্পানি টাইটান রয়েছে, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া রয়েছে, তারপরে এই অম্বুজা সিমেন্ট এর রেজাল্ট তো আলোচনা করলাম। এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক ছোটখাটো কোম্পানি তাদের রেজাল্ট পেশ করবে। আর ভিডিও শেষে চলুন একবার নিফটি ফিফটি দেখে নিই। তো আজকে নিফটি ফিফটির মধ্যে 32টা কোম্পানি পজিটিভে বন্ধ হলো এবং 18টা কোম্পানি নেগেটিভে বন্ধ হলো। আর এই কোনগুলো পজিটিভ এবং নেগেটিভে বন্ধ হলো, তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই শ্রীরাম ফাইন্যান্স রয়েছে, এটা 6.18% বেড়েছে। তারপরে টাটা কনজিউমার এটা বেড়েছে 2.62%। অ্যাপোলো হসপিটাল এটা 2%-এর কাছাকাছি বেড়েছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বেড়েছে 1.89%। এবং টাটা মোটরের যে প্যাসেঞ্জার ভেহিকেল তার যে শেয়ারটা সেটা 1.80% বেড়েছে। আর কোন শেয়ারগুলো পড়লো, তো পড়া শেয়ারের মধ্যে মারুতি রয়েছে, এটা 3.41% ডাউন হয়েছে। তারপরে আইটিসি এটা 1.51% ডাউন। টিসিএস পড়ে গেছে 1.26%। এলএনটি এটা পড়েছে 1.24%। এবং বেল এটা পড়লো 0.92%। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।